নমস্কার, আমি আশিস ভট্টাচার্য। শুরু করছি আমাদের ফুচকাবাজ পডকাস্টের 5th এপিসোড। এবং আজকে আমাদের সাথে রয়েছে বাঙ্কা আমরা ভালোবেসে বলি প্রলয় দাস। প্রলয়, আমি তো প্রলয় বলে বলতে আমার একটু সমস্যা হবে, যেহেতু এত বছরের এই জিনিস বাঙ্কা বলেই রাখি। তো প্রলয়, একটু বল, তোর ব্যাপারে বল। আমি খুব সাধারণ একটা ছেলে, রাজপুর মাছতলায় বাড়ি। সবার আগে বলে দিই, আমার বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে আছে, বিবাহিত সংসার আমার। সব কিছু কাজবাজের মধ্যেই থাকি সব সময়। আগে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে একটা সময় বার করেছি। ও আমাকে ডেকেছিল, এরকম পডকাস্টের কিছু ভিডিও শ্যুট করছে। তো অতি ব্যস্ততার মধ্যে দিয়েও আমি আসতে পেরেছি, তার জন্য আমি গর্বিত যে একটা ভিডিওর মধ্যে আমি আসতে পেরেছি। ব্যাস। তোর ব্যাপারে একটু গুছিয়ে বল, লোকজন যারা জানে না তোর ব্যাপারে। কারণ আমি তোকে চিনি গত প্রায় 15 থেকে 20 বছর, প্রায় 20 বছর না হলে 15-17 বছর চিনি আমি তোকে। এবং এই 15-17 বছরে আমি তোকে যা জানি, তুই আমাদের থেকে বয়সে ছোট হলেও প্রচুর প্রফেশনের মধ্যে ছিলিস, অনেক কিছু প্রফেশন। এবং মানে আমি চাইছি যে মানে তোর যদি কোথাও বলতে আপত্তি না থাকে, একটু জীবন জার্নিটা একটু যদি বলিস তুই আর কি। জার্নি বলতে, প্রতিটা মানুষের লাইফে একটা করে সময় আসে, সেই সময়টাকে তাকে কাজে লাগাতে হয়। কারুর আগে আসে, কারুর পরে আসে। লাইফ একটা গেম। তুমি যত বেশি স্ট্রাগল করবে, সাকসেস তত তাড়াতাড়ি পাবে। তুমি স্ট্রাগল বন্ধ করে দেবে, সাকসেস তোমার থেকে দূরে সরে যাবে। তো স্ট্রাগল সকলেরই করা উচিত, আমি বলবো। কেউ আগে থেকে করে, কেউ মানে দেরি করে করে। ছোটোবেলা থেকেই অভাবে সংসার ছিল, কোনো দিন চাইনি যে মানে তার আগে একটা কথা বলে রাখি, আমার বাবা নেই। ছোটোবেলা থেকে আমি বাবাকে দেখিনি কোনো দিন, মায়ের কাছেই বড় হয়েছি। সেই মা এক সময় আমাকে 25 টাকা রোজে কাজ করে সংসার চালিয়েছে, এবং সেই যখন কাজ ছেড়েছে তার রোজ ছিল 750 টাকা পার ডে। তো সেইখান থেকে উঠে এসেছি, কোনো দিন মায়ের কাছে কিছু আহ্লাদ করিনি আমি। তো যতটুকু পেরেছি নিজের করে নেওয়ার চেষ্টা করেছি। তাই খুব অল্প বয়স থেকে আমাকে কাজে নামতে হয়েছে। তাও কাজে নেমেছি মাধ্যমিক দেওয়ার পর থেকে, 2010-11 সালের পর থেকে। লাইফে ফার্স্ট কাজ ক্যাটারিং সার্ভিস দিয়ে শুরু করেছি, তারপরে তো আরও অনেক কাজ আছে, আস্তে আস্তে বলবো। তো সবার ফার্স্ট কাজ করেছি আমার এখনও মনে আছে, খড়গপুরে গিয়ে 5 দিন। তো তারপরে ক্যাটারিংয়ের বিজনেস ছিল, জলের বিজনেস ছিল, আমি ফ্লিপকার্টে ডেলিভারিও করতাম। তারপরে একটু প্রমোশন হয়েছিল, যে শুটিংয়ে গিয়েও কাজবাজ করেছি, সেটা ওরই দৌলতে। তো সেখানেও সাকসেস পেয়েছি, পাইনি বলবো না, পেয়েছি। কিন্তু সেই সময়টা ছিল না সেটার পেছনে আমার মানে লেগে থাকা, কারণ জীবন, হ্যাঁ। তো ওটাকে যদি একটু টাইম দিতাম তো লাইফে আরও বেটার কিছু করতে পারতাম, কিন্তু অতটা টাইম দেওয়ার মতো সময় আমার কাছে ছিল না। তারপরে 2019 সালে বিয়ে করি। বিয়ে করে বাড়ি থেকে একটা জায়গায় সেটেল হই। তবে বাড়ি থেকে সেটেল হয়ে গেছি মানে এই নয় যে বাড়ির মাকে ভুলে, মাকে ছেড়ে চলে গেছি। প্রতি মুহূর্ত তার কথা মনে হয়েছে, তাকে ফোন করা হয়েছে, তার কাছে এসে থাকাও হয়েছে। এবার প্রতিটা সংসারেই একটুখানি মানে বাসন এক জায়গায় থাকলে টুংটাং টোকা লাগেই, তেমনি শাশুড়ি বৌমার হয়। তো আমি চাই না কোনো দিন কারোর সাথে কারোর ঝামেলা হোক। আমি চাই মানে দুটো দিককেই একসাথে নিয়ে চলার। সো সেই সব অনেক কিছু হ্যান্ডেলও করেছি। তো এখন আমার পরিবর্তে এখন আমার কাছে মানে আমার মায়ের কাছে আমার মেয়েই থাকে। মানে আমি যে চলে গেছি সেই দুঃখটা তাকে আমি দিতে না দেওয়ার জন্যই আমার মেয়েটাকে তার কাছে রেখে গেছি। মানে আমার একটা স্মৃতি হিসাবে সে মেয়েটাকেই নিয়েই রয়েছে। মেয়েরও 4 বছর বয়স হলো। তো লকডাউনে এরকম পজিশনও গেছে যে আমি রিক্সা পর্যন্ত চালিয়েছি, ঠিক আছে। তবে বাড়ির একটা আশা ছিল, ছেলে
ভালো কিছু করুক। তো আমি তখন মাকে একটাই কথা বলেছিলাম যে রিক্সা চালায় সে কিন্তু চুরি করে খায় না, সৎ পথে মেহনত করে খায়। তো সেই দিক দিয়ে সকলেই মানে মানে বাড়ির মাসি মামা দাদা অনেকেই বিরোধ করেছিল যে এরকম ভালো পরিবার, আমাদের নামকরা পরিবার, বর্ধন পরিবার, সেই বাড়ির ছেলে তুই, ভাগনা তুই, তুই এরকম রিক্সা চালাস না। আমরা কেউ বলছি না যে রিক্সা চালানো খারাপ কাজ, তবে একটা স্ট্যাটাস, বললাম স্ট্যাটাস ধুয়ে কি জল খাওয়া হবে নাকি? তো স্ট্যাটাসের জায়গায় পেটের জায়গায়, পেটের জন্য মানুষকে অনেক কিছু করতে হয়। তো আমি করেছি। এখন ভবিষ্যতে রেস্টুরেন্টের একটা ম্যানেজার, তো সেখানে কাজ করি, সেখানেই খাওয়া দাওয়া থাকা অল টাইম। বাড়িতে বউ যেরম আছে বউয়ের মেনটেন, কদিন বাদে স্কুলে মেয়ে ভর্তি হবে তার মেনটেনেন্স, সব কিছু ওভারঅল এখন চলছে। আর এই যে ব্যাপারটা যেটা বলছিলিস যে আমাদের হয়ে ওঠেনি, আর কারণ সেটাই আর কি, যে আমরা যেরকম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির, আমিও যেই সময়ে গিয়ে জিনিসটা শুরু করেছিলাম কন্টিনিউ হয়ে ওঠেনি আর। তো যাই হোক, যদি ভাগ্যে থাকে আবার হবে, আর প্লাস চেষ্টাটা আর ইচ্ছেটা থাকা দরকার আমার কোথাও মনে হয়। তো যদি লাইফটা একবার একটু স্টেবল হয়ে ওঠে তো রিগ্রেট করার কিছু নেই, মানে আমি আমার কথা বলছি, রিগ্রেট করার কিছু নেই। যদি হয়ে ওঠে চেষ্টা আবার করব। এবং ছোট ভাই হিসাবে তোকে এটাই বলতে পারি যে মন খারাপ করবি না, যদি একবার গুছিয়ে নে আবার শুরু হবে, আর ভবিষ্যতে অনেক প্ল্যান আছেই একসাথে। মন খারাপ কিছু করছি না, অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা একটু চেঞ্জ করছি। মানে যেখানে আমাকে গিয়ে কারুর আন্ডারে কাজ করতে হতো, সেখানে আমি চেষ্টা করছি যে আমি নিজে আমার মন মর্জির মতো কাজ করে ইউটিউবে বল, ফেসবুকে বল, এইসব জায়গায় পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেটা থেকে মানুষ টাইম পাস করে, সেটা থেকে মানুষ অনেক কিছু শিক্ষা নেয়। তো আমি এমন একটা কিছু করতে চাইছি লোকে আমায় দেখবে, ঠিক আছে, আমাকে দেখে সে আমার থেকে ভাববে যে এ যখন এতটা স্ট্রাগল করে এই জায়গায় আসতে পেরেছে, তাহলে আমরাও তাহলে স্ট্রাগলটা করি। তাদের মনের মধ্যে একটা হবে, কি বলে ওটাকে, ইচ্ছে। মনের মধ্যে একটা ইচ্ছে হবে যে না, এই মানুষটা যখন এত কিছু করে একটা জায়গায় আসতে পেরেছে, তাহলে আমরা কেন পারবো না। এটার জন্যই আর কি করা। মানে অ্যাক্টিং করা মানে এটা নয় যে অ্যাক্টিং করতে যাব ওখান থেকে পয়সা কামিয়ে সংসার চালাবো। অ্যাক্টিংটা হচ্ছে ভালোবাসা। তুমি তোমার কাজকে যত বেশি ভালোবাসবে, তুমি সাকসেস তত ভালোভাবে পাবে। তুমি যদি কাজ না বাসো, তাহলে সেখান থেকে সাকসেসও তোমার কাছে আসবে না। ভাবা যায় না, মানে যারা চেনে ওকে আলাদা করে, মানে তারা কিছুটা রিলেট করছে, আর আমিও করছি, যে সেই বাঙ্কা মানে ভাবা যায় না। যাক, কারণ বলছিস তো এমনি বাঙ্কা আমাদের তো নানা বিষয়ে কথাবার্তা হয়, এবং তুই জানিস ভূত আমার একটা খুব কাছের জায়গা। তো জীবনে যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে, যদি বলতে চাস, প্রথমত ভূত ব্যাপারে তোর কি মতামত বল, আর যদি কোনো এরকম ঘটনা থেকে থাকে যদি শেয়ার করতে চাস তাহলে কর। ভূত জিনিসটা আছে, ভূতও যেমনি আছে তেমনি ভগবানও আছে। যারা বলে ভূত নেই, আমি মনে করি তাদেরকে ভগবানের উপরও তাদের বিশ্বাস নেই। তারা স্বার্থে ভগবানকে ডাকে, ভগবান আমার এটা করে দাও, সেটা করে দাও, ওটা করে দাও। কিন্তু যখন বলবে ভূতের কথা, তখন বলবে ভূত ভূত কিছু হয় না। ভূত অবশ্যই আছে, আমার নিজে অনুভব করা আছে, যে আমি দেখেছি, সেই সব জিনিসও আছে। তো আমি যে বাড়িতে ভাড়া থাকতাম আগে, আমি রাত্রিবেলা কাজ থেকে আসতাম, এসে আমার ওয়াইফ আমার মেয়ে ঘুমাতো। কতদিন আগেকার কথা বলছি? তাও আজ থেকে 3-4 বছর আগেকার কথা বলছি। তো হঠাৎ দেখছি, মানে আমি গেটের কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, আমাদের যে রুমের গেট, দুটো ছাওয়া আপ ডাউন করছে। আমি একটা মানে একটা ঘরের নাইট, মানে একটা বারান্দায় ব্যালকনিতে একটা নাইট বাল্ব জ্বালিয়ে দিলে এমনি বাইরে হালকা একটা আলো, মানে রাত্রিবেলা নিশুতি রাতে অন্ধকারেতে ওই আলোটাই অনেকটা জোরালো হয়ে যায়। তো সেই আলোতে দেখছি দুখানা ছায়া মুভমেন্ট করছে, একটা এপার থেকে ওপারে যাচ্ছে আর ওপার থেকে এপারে আসছে, এরকমভাবে দুজন ক্রস ওয়াইজ আসছে। তো আমি যখন গলা খাকানি দিই তখন দেখি স্টপ হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। আমি 2 পা পিছিয়ে এসে আমি উঁকি মেরে দেখছি
যেই আমি ভেতরে ঢুকে গেলাম আবার ছাওয়া দুটো হাঁটছে। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে, যে বাড়িটা থাকতাম ওর মেন গেটের ঠিক অপোজিটে একটা কামিনী ফুল গাছ আছে। মানে আমাদের পশ্চিমবাংলা বল, বাঙালি যারা আছে কামিনী ফুল সকলেই চেনে। একটা সুন্দর একটা সাদা ফুল, এবং কামিনী পাতা দিয়ে অনেক বিয়েবাড়ির গেট ফেট অমুক তমুক সাজানো হয়, ফুলের বুকে বুকেও সাজানো হয়। তো দেখছি কোথাও হাওয়া নেই, শীতকালের রাত, গাছটা মানে ধরে ঝাঁকালে যেরকমভাবে নড়ে না, সেরকমভাবে মানে ওই একটা গাছই একটা গাছই নড়ছে। আমি হাঁটতে হাঁটতে গেলাম মেন গেটের কাছে, আমি যেতেই না গাছটা থমকে গেল। আবার যেই ব্যাক করে আমি রুমের দিকে চলে এলাম, দেখি আবার গাছ নড়ছে। তো আমি শুনেছি ওই গাছের গোড়াতে মানে কেউ যদি কোনো সময় রাত্রিবেলা বাথরুম করে থাকে, তো তাদেরকে সচরাচর তারা বাড়িতে গিয়ে একটা অ্যাবনর্মাল ফিলিংস তারা দিয়েছে তাদের বাড়ির লোককে। তো এটার জন্যই আমি বিশ্বাস করি এবং ফিলও করেছি। তুই যে গেলি গাছের কাছে, হ্যাঁ, গিয়ে কিছু মনে হয়নি? না গিয়ে কিছু আমার মনে হয়নি, তবে জায়গাটা অতিরিক্ত ঠান্ডা ছিল। তো তোর এত সাহস ছিল কি করে ওই সময়? বিড়ি সিগারেট ছিল হাতে? না 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 না, আমার বরাবরই একটুখানি কৌতূহল জিনিসটা খুব বেশি আছে। মানে কোনো কিছু শুনলে সেটা শেষ না করে আমি ছাড়ি না। হ্যাঁ, তো ওটার জন্যই আমার যাওয়া। তো ওই কারণেই আমি গেছিলাম যে কি আছে, মানে আদৌ কি ভূত আছে নাকি কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। ভূত আছে। রাত কত তখন? রাত 2:30। আর তার থেকেও বড় একটা ঘটনা সেটা হচ্ছে, আমি নিজে যেটা ফিলস করেছি, আমার মেয়ে যখন আমার কাছে থাকতো, মানে মেয়ে 7 মাসের অন্নপ্রাশন যখন হয়, তারপর থেকেও মায়ের কাছে থাকে। তো নিউবর্ন বেবি থেকে 7th মান্থ বেবি, এই 7 মাস ও আমার সাথে জার্নি করেছে। আমি যখন কাছ থেকে আসতাম, আমার বউয়ের কাছে কোনো ফোন ছিল না। মানে আমি বাড়ির গেটের কাছে আসা মানে আমার মেয়ে জেগে যেত, উসপাস করতো। সেটা দেখে আমার বউ দরজা খুলে দেখতো আমি বাইরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মানে মেয়ে আর বাপের টান। মানে দরজা নক করতে হতো? কোনো দরজা নক করতে হতো না, কারণ আমি তো মেন গেট থেকে মিনিমাম মানে 15 থেকে 20 মিটার হেঁটে আসলে তারপর আমার ঘরের গেট। আর তুই ভাড়া বাড়ির কথা বলছিস? আমি ভাড়া বাড়ির কথা বলছি, যেখানে আরো পরিবার আছে। তো সেখানে আমি একটা জিনিস দেখেছি যে মেয়ে আমার যতদিন ছিল আমার কাছে, আমি যেখানেই যাই না কেন আমার গায়ে ভুলভাল আঁচড় পড়তো। আর মেয়ে যখন 7 মাস বয়সে যখন মায়ের কাছে চলে এলো, তারপরে আমার গায়ে কোনোদিন কোনো একটা আঁচড় পড়েনি। হয়তো মেয়ের ওপরে অ্যাটাক করতে আসতো, আমি সামনে বাধা হয়ে দাঁড়িয়ে যেতাম, আমার ওপরে সেই জিনিসটা আসতো। তো আমি এটা বলবো না যে সেই আঁচড়ের কারণে আমার কোনো প্রবলেম হয়েছে। কোনো প্রবলেম হয়নি এই আঁচড়ের কারণে। ভূত আছে না, মানে মেয়েকে যখন কাকিমার কাছে নিয়ে আনতি, তো তখন আর কোনো সমস্যা হয়নি এসব? না না, মানে কোনো কিছু করেছিলিস, কোনো রিচুয়াল? না না, কিচ্ছু করিনি। যে যেমনি আছে এই পৃথিবী। না, আমি সেটা বলছি, মানে তুই কি এমনি কিছু করেছিলিস, জাস্ট এমনি এনে তারপর? জাস্ট এমনি আচ্ছা, জাস্ট এমনি। পৃথিবীতে সকলের অধিকার আছে, মানুষেরও যেমনি অধিকার আছে, ভূতেদেরও অধিকার আছে। ঠিক আছে, তারা তাদের মতো রয়েছে, তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাদেরকে বিরক্ত করা মানে তো বাঁশ নেওয়া। তো আমি মনে করি না কাউকে ডিস্টার্ব করা উচিত। সে যেটাতে ভালো আছে ভালো থাকুক। আর ভগবান নিয়ে কি বলবি? ভগবান, আমায় জানি ধরি, ভগবান হচ্ছে স্বার্থপর একটা মানুষ, মানে খুবই স্বার্থপর। যাদের টাকা আছে ভগবান তাদের চেনে, আর যারা দিন আনা দিন খাওয়া মানুষ, ওই ঠিক আছে পৃথিবীতে পাঠিয়েছি, কর্তব্যটুকু তোদেরকে দিয়েছি, হাত পা আছে, খেটে খাবি, যতদিন বাঁচতে পারবি বাঁচবি, মরে যাবি, শেষ। কারণ একটা জিনিস দেখুন, কর্ম সকলেই করে। এরকমও লোক আছে যারা খুবই ভালো মানুষ, পড়াশোনাও শিক্ষিত, মনের দিক দিয়েও ভালো, তারাও থাকছে কি মাটির ঘরে, টিনের ঘরে। আর যারা চোর ডাকাতি করে মানুষের টাকা পয়সা ঝেড়ে সুখে আহ্লাদে দিন কাটাচ্ছে, তার মানে কি স্বার্থপর নয়? অবশ্যই স্বার্থপর। তবে আমি কিন্তু কোনো পলিটিক্যাল দিক দিয়ে যাচ্ছি না, ঠিক আছে? কারণ পলিটিক্যাল দিক দিয়ে আমি কোনো পলিটিক্স করিও না, আর আমি কাউকে বলার মতো আমার মনোভাবও নেই।
তো সেই কারণে আমি বললাম ভগবান বিশ্বাস করি, কিছু ফলও পেয়েছি তার কারণে, কিন্তু তার প্রতি একটা বিতৃষ্ণা চলে এসছে কি হবে করে, কিন্তু মন চায় যে কর তাই করি। মানে রেসপেক্ট তার ওপরে আগে 100% ছিল, এখন 25% আছে। স্টিল প্রতি বছর কিন্তু শ্রাবণ মাসে যাস তুই তারকেশ্বর। শ্রাবণ মাসে তারকেশ্বর যাই, দুর্গা পুজোয় দুর্গা অষ্টমী থেকে সন্ধি পুজো অবধি নির্জলা উপোস থাকি, কালী পুজোর দিন প্রায় 24 ঘন্টা নির্জলা উপোস থাকে। তার মানে এটা হচ্ছে আমি আমি তার উপর রেসপেক্ট দেখাই। মানে এটা বহুকাল ধরেই করে আছিস, তাই কন্টিনিউ রেখেছিস? রেখেছি, কন্টিনিউ রেখেছি। মধ্যিখানে অসুবিধা হয়েছিল, আবার এরকমও হয়েছিল যে আমি উপোস করব না, তোমার ফল প্রসাদ কিছু খাবো না, তো কোনো না কোনো কারণে সে টেনে নিয়ে গিয়ে আমাকে ভোগও খাইয়েছে, ঠিক আছে। তো তার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসটা আস্তে 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 অনেক কমে গেছে। কারণ তাই দেখছি, দেখছি সমাজে যদি সেই মানুষটা থাকতো, যদি ভগবান সত্যি থাকতো, তাহলে এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে স্টেশনে ভিক্ষে করছে, না খেতে পেয়ে তাদের চেহারার হাল, না জামা কাপড় পেয়ে তাদের চেহারার হাল, তাদের ঘর বাড়ি, এগুলো দেখা উচিত তার। সে তো জন্ম দিয়ে পাঠিয়েছে। এর সব কিছু যে তাদের বাবা মার ভুলের দোষে সেটা তো নয়। তারা বাবা মা ভুল করেছে বলে তার ভুলটা যে তার সন্তানরাও ভোগ করবে সেটাও নয়, কিন্তু ভোগ করছে। তার মানে কি রেসপেক্ট কমে যাচ্ছে তার ওপর। আচ্ছা, তা আমাদের আলোচনা বেশ গম্ভীর হয়ে গেছে, আমরা দুজনেই একটু হালকা মানুষ, হেসে নি আগে। ঠিক আছে, তোর দেখ কি বলতো, যে মানে তোর এই কথাটা খুবই রিলেট করলাম আমিও, যে মানে অনেক কিছু দেখে দেখে বহু সময় বিতৃষ্ণা চলে আসে ঠিকই, কিন্তু বিশ্বাস থেকে যায়। এবং যেটা বলি সেক্ষেত্রে মানে তোর লাস্ট যে কথাটা, সেই লাস্ট কথার বেসিসে এটাই বলবো যে ওইখানে স্টেশনে যে বাচ্চাগুলোর উদাহরণ দিলি আমিও দেখেছি, এবং আমার দোষ একটু ভাই এখানে বেশি। কারণ তুমি একটা কোনো প্রাণ যখন পৃথিবীতে আনছো, তোমার একদম ভেবে রাখা উচিত যে তুমি আদৌ সেটার যোগ্য কিনা, যে তাকে মানে খাওয়াতে পড়াতে পারবে কিনা। এই যোগ্যতাটা না থাকলে কোনো প্রাণ পৃথিবীতে আনার অধিকার বা ক্ষমতা তোমার নেই। না, এটা ভুল, এটা ভগবানের দোষ না, এটা ভগবানের দোষ না ভাই, এটা ওই লোকটা বা যারা আনছে তাদের মেন্টালিটির দোষ, এটা ভগবানের দোষ না। মানে আমি নিজেও, তুই যে এর আগের যে কথাগুলো, এটা আমার মত, আমি বলছি যে তুই এর আগে যে কথাগুলো বলে আমি সব ব্যাপারে সহমত। কারণ আমি বহু ক্ষেত্রে আমি নিজেও রিলেট করেছি, আমি নিজেও বহু অভাবের মধ্যে দিয়ে গেছি। মানে এমন তুই জানিসই, সবই বলেছি তোকে, মানে চাকরি করাকালীন এমন সময় গেছে যে একটা সিগারেট কিনে খাওয়ার জন্য ভাবতে হয়েছে। তো এইগুলোতে আমি ভগবানকে হয়তো দোষ দিলেও দিতে পারি, কিন্তু ওই স্টেশনের বাচ্চাগুলোর উদাহরণে আমি ভাই ভগবানকে দোষ দেবো না, দোষ তাদের বাবা মার। আগে তারা সেই যোগ্য হোক, মানে একদম পরিষ্কার, এটা আমার একদম মানে, এবং আমার মনে হয় না যে আমি এখানে কোথাও ভুল। একটা প্রাণ তুমি যখন পৃথিবীতে আনছো, আগে সেই নিজেকে সেই যোগ্য করো যে তাকে খাওয়াতে পড়াতে মানুষ করতে পারবে, তারপরেই তাকে আনো, আদারওয়াইজ আনার দরকার নেই। সেটা তো অবশ্যই। আর আবার ওই ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গেল। তো আচ্ছা, চলে আসছি আমরা আমাদের দুজনেরই একটা আর অন্য প্রসঙ্গে একটু। তো আমাদের দুজনেরই একটা অন্যতম ভালো লাগার বিষয় হচ্ছে সিনেমা। তো কিরম সিনেমা ভাল লাগে, যদি তোর ধর মানে কোনো বিশেষ সিনেমা থেকে থাকে, যেটা বহুবার দেখিস, বা ধর একবার দেখেছিস, আবার কোনো একটা সার্টেন টাইমে দেখবি, এরকম ভেবে রেখেছিস, পছন্দের অভিনেতা অভিনেত্রী, একটু মন খুলে তোর মতো করে বল। সেইগুলোর মধ্যে অনেক ভাগ আছে। যদি পছন্দের সিনেমা যদি বলতে পারিস, যেটা আমার বহুবার দেখা এবং এখনো পর্যন্ত সেই সিনেমাটা আমি দেখি, সেটা হচ্ছে 3 ইডিয়টস, আমির খানের। মানে সিনেমাটা দেখে অনেক কিছু শেখার আছে। দেখেছিস কম করে? প্রায় 65 আপ, ঠিক আছে, অনেকবার দেখেছি, ও অগুন্তি। কারণ বইটাতে অনেক কিছু বোঝার আছে, দেখার আছে। মানে একটা স্টুডেন্ট লাইফে মানুষের কেরিয়ারটা কীরকম হতে পারে, মানে স্টুডেন্ট লাইফে যখন তুমি পড়াশোনা করছো, সেই সময়কার যে তোমার লাইফস্টাইল বলো, তোমার পড়াশোনা বলো, তোমার মানে সব কিছু দিক দিয়েই বইটাতে দেখিয়ে দিয়েছে যে তুমি কি করলে তুমি যদি সাকসেসের পেছনে ভাগো, তুমি সাকসেস পাবে না। তুমি কাজ করতে যাও, সাকসেস অটোমেটিক তোমার কাছে চলে আসবে।
কাবিল বানো। कामयाबी झक मार के तुम्हारे पीछे आएगी। হ্যাঁ, আর যদি অ্যাক্টারদের দিক দিয়ে বলতে পারিস তো মানে সব থেকে বেশি ভালো লাগে আমার একটা চরিত্র, সেটা হচ্ছে মহিম ঘোষাল, উৎপল দত্ত, পদ্ম। কারণ আমার উৎপল দত্তর গলার ভয়েস এবং ওনার যোগ্যতা, থিয়েটারের যোগ্যতা, ওনার মুভির যোগ্যতা ভালো লাগে। মানে ওনার কাছে আমি কাউকে বসাতে পারবো না। হ্যাঁ, তা বলে আমি বলছি না যে মহানায়ক উত্তম কুমার তিনি খারাপ আর্টিস্ট, অবশ্যই নয়। যদি যে তিনি খারাপ আর্টিস্ট হতেন তাহলে মহানায়ক হতেন না। কিন্তু সেই মহানায়কের গলাতেও কিন্তু উৎপল দত্তের ভয়েস আছে সপ্তপদীতে। তো সেই কারণেই মানে উৎপল দত্ত একটা আলাদা ক্যারেক্টার। হ্যাঁ, তারপরে তো এখন বাংলা ইন্ডাস্ট্রির অনেক নায়ক নায়িকা অনেক আছে, কিন্তু উৎপল দত্তর কাছে আমি কাউকে রাখতে পারবো না, উনি বেস্ট। আর পছন্দের যদি কেউ থাকে? হ্যাঁ, এবার যদি হিন্দির দিকে চলে যাই, হিন্দিতে অবশ্যই ভালো লাগে আমাকে সঞ্জু বাবা। কারণ ওনার লাইফস্টাইলটা অন্যরকম, যা করবো ভাই চোখের সামনে করবো, মুখের ওপরে করবো, এই পেছনে করা জিনিসটা ওনার পছন্দ না। তা ওই জন্য অনেকে হয়তো তাকে নানান রকম বলে, হ্যাঁ গাঁজা কর, হিরোইন কর। আরে ভাই, গাঁজা কে না খায়, হিরোইন কে না খায়, সব সেলিব্রিটিরাই খাচ্ছে। ঠিক আছে, সব সেলিব্রিটি নিচ্ছে, সব সেলিব্রিটি। কিন্তু উনি খুল্লা করছে, ওনার বুকের পাটা আছে। তা আমি বলছি না যে আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা নেশা করুন, নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেটা আমি এখানে অ্যাডভার্টাইজও করে দিচ্ছি। একদম করবেন না, কারণ অনেক কিছু ক্যান্সার হতে পারে, আরও অনেক কিছু প্রবলেম হতে পারে। তো আমি এটা বলতে চাইছি, আপনি যেটা করবেন সেটা সামনে করুন, পেছনে করা জিনিসটা ভালো লাগে না, শোভা দেখায় না। তো তারপরে যদি বলা যায় রণবীর সিং। তুই জিদ্দার নাম নিলি না, তুই ফ্যান ক্লাবের সদস্য ছিলিস, এবং আমি জানি ইনসিডেন্ট গুলো বলছি না না। না, আমি জিদ্দার নাম নিলাম না, আমি জিদ্দার সদস্য ছিলাম। জিদ্দা অ্যাজ এ গুড অ্যাক্টার, ঠিক আছে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে গুড অ্যাক্টার এরকম অনেকেই আছে, সৌমিত্র চ্যাটার্জিও ছিলেন, খুব ভালো অ্যাক্টার, খুব ভালো মানুষ। তারপরে তার পরের প্রজন্মে যারা ছিল, যেমনি বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত দা, এনারাও ছিলেন। অভিষেক চ্যাটার্জি যিনি মারা গেছেন, তারপরে আসে আমাদের দেব, জিদ্দাও অ্যাজ এ গুড অ্যাক্টার, ওনার সাথে আমি কাজও করেছি সাইড ক্যারেক্টারে দু একটা। তো ওনার কথাবার্তা, উনি যে আর্টিস্টদের সাথে একসাথে কাজ করে, সবই ভালো। তো স্পেশাল একজন তো থাকে প্রতিটা মানুষের। আর বাংলায় অনেক ডিরেক্টর আছে, আমি যদি বলি যে স্পেশাল ডিরেক্টরকে, আমি বলবো সত্যজিৎ রায়। কেন সত্যজিৎ রায়? কারণ অনেক সিনেমা আছে না, দুবার তিনবার চারবার দেখার পর না আর দেখতে ভালো লাগে না, বাবা দেখেছি তো। কিন্তু এমন একটা লাইফের সিরিয়াল মানে সিনেমা আছে, সেটা সিরিয়ালেও এসেছিলো আর কি, ওই জন্য সিরিয়ালটা আগে মুখে চলে এলো, সেটা হচ্ছে পথের পাঁচালী। ওটা একটা বিশেষ করে আমি কেন জানি না আমার জীবনে একটা লাইফস্টাইলের মধ্যে পড়ে যায়, যে ছোটোবেলায় কোনো যে মুহূর্তগুলো, যে কোনো মুহূর্তগুলো যেগুলো আছে সেগুলো পথের পাঁচালীতে দেখানো হয়েছে। ওই যে দিদি আর ভাইয়ের ভালোবাসা, ওই দিদি চলে গেলে, সে বিয়ে করে হোক বা এই দুনিয়া ছেড়ে হোক, চলে গেলে ভাইয়ের যে কষ্টটা, সেটা খুব সিম্পলভাবে সত্যজিৎ রায় সকলের মনে গেঁথে দিয়ে গেছে। তো ওই কারণে আর কি জিনিসটা যতবার হয়, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা খুব একটা দেখি না, খুব পছন্দের ছাড়া। কিন্তু পথের পাঁচালী যতবার হয় আমি দেখি, আমার ভালো লাগে। আর যদি গান নিয়ে বলি, পছন্দের গান বা এরকম গায়ক? পছন্দের গায়ক বাংলা না হিন্দি? তোর যা ইচ্ছে। সবাই ভালো গায়ক, কিন্তু আমি বেশি গান শুনতে ভালো লাগে মোহাম্মদ রফি। কারণ ওনার যে রোম্যান্টিক ফিলটা, ওই ফিলটাই আমার আলাদা রকম লাগে। তা বলে আমি বলছি না যে কিশোর কুমারের রোমান্টিক ফিল খারাপ, কোনো দিনই নয়। তিনিও লেজেন্ড, দুজনেই লেজেন্ড, একসাথে গানও করেছেন। কিন্তু যার যেটা চয়েস, যার যেটা ভালো লাগে। কেউ ভালোবাসে অরিজিৎ সিংকে, কেউ ভালোবাসে সোনু নিগমকে। তো ওই মোহাম্মদ রফির পরে আমার সোনু নিগমকে ভালো লাগে, আর কারোর কিশোর কুমারের পরে অরিজিৎ সিংকে ভালো লাগে। আর খেলাধুলা? খেলাধুলার দিক দিয়ে ভালো লাগে ক্রিকেট, ফুটবল, দুটোই ভালো লাগে। ফুটবল জার্মানির ফ্যান আমি,
এককালে ফোনের রিংটোনে ছিল জার্মানির ন্যাশনাল অ্যানথেম। হ্যাঁ, আর ক্রিকেটের দিক দিয়ে ভালো লাগে। ক্রিকেটে তো মানে অনেক ভালো প্লেয়ার আছে, তার মধ্যে বেস্ট আমি যদি কাউকে বলে থাকি সেটা হচ্ছে আমার লাইফের সেরা, যেহেতু আমি ওই ধরনের খেলতাম আর কি। ক্রিস গেল অবশ্যই ভালো লাগে, সকলের ভালো লাগে। কিন্তু এবার ক্যাপ্টেনের দিক দিয়ে যদি বলা হয়, মহেন্দ্র সিং ধোনির সাথে যদি কাউকে কম্পেয়ার করতে পারি, তো আমি 1 নম্বরে রাখবো রিকি পন্টিং। উনি 2টো ওয়ার্ল্ড কাপ নিয়ে গেছে ঠিকই, কিন্তু ওনার লাইফস্টাইল ওনার আরও বেশি। মানে অস্ট্রেলিয়া টোটাল 6টা ওয়ার্ল্ড কাপ নিয়েছে, 50-50 ওয়ার্ল্ড কাপ 6টা নিয়েছে। তো তার মধ্যে থেকে ওনার 2টো না 3টে ওয়ার্ল্ড কাপ আছে। হ্যাঁ, দুটো না 3টে আছে। হ্যাঁ, তো হ্যাঁ, ওনার পরে যদি কাউকে রাখি সে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ার দিক দিয়ে। আর ওভারঅল দিক দিয়ে আগে রিকি পন্টিং আমার ফেভারিট প্লেয়ার। আমি অনেকক্ষণ ধরে তোকে আটকাতে চাইছি, মানে যেটা বলার জন্য। ক্রিস গেইলের মতো খেলতিস, তুই ভালো খেলতিস ঠিক, এবার ক্রিস গেইলের একটু বাড়াবাড়ি হয়ে গেলে। আমাদের ছয়েতে তো অত খেলা হতো না, আমাদের 4 হতো। বাংলা স্কুল মাঠে 6 কত না খেলা হতো, 6 খেলা হতো আমাদের বোসপুকুরের মাঠে খেলা হতো, আমি ওখানে খেলতাম যখন 6। পূর্বশ্রী ক্লাবের মাঠে 6 খেলা হতো। যাক ঠিক আছে, আমি আর অতীত টানলাম না। তুই খারাপ খেলতিস, আমি সে খিল্লি করছি না, ক্রিস গেইলটা টানলি তো। এবার যদি সেরকম বলা হয়, হঠাৎ করেছে বুকে লাগলো, কারণ সবাই আমরা আমরা আমাদের আমাদের 22-24 জনে আমরা খেলতাম, তো প্রত্যেকে গাল দেবে কমেন্টে, ওটা নিতে পারবো না আমি, যেই জন্য আরো স্পেসিফিক্যালি বললাম ব্যাপারটা। ক্রিস গেল আমার খুব বড় ফ্যান, মানে আমি খুব বড় ফ্যান ক্রিস গেলের, ঠিক আছে। ওনার হ্যাঁ, ক্রিস গেল আছে, যেরকম আমি আরসিবি টিমটাকে যখন সাপোর্ট করতাম, মানে এখনও করি, তো ক্রিস গেল আর এবি ডেভিলিয়ার্স এই দুটো পার্সন ছিল মানে টিমের মেন ভিত। এই দুটো প্লেয়ারকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি এবং ভালোবাসি, ঠিক আছে। আমি যদি ভগবানে যদি আজকে যদি কেউ আমাকে বলে সাউথ আফ্রিকা চলে যেতে, যে ভাই ওখানে গিয়ে তুমি এবি ডেভিলিয়ার্সের সাথে কোচিং করো, ওখানে তুমি ওনার থেকে শেখো, আমি এক কথায় রাজি আছি, আমি চলে যেতে রাজি আছি, আমার কিছু দরকার নেই। আমার ভালোবাসি আমি মন। হ্যাঁ, তা বলে বিরাট কোহলি অবশ্যই ভালো প্লেয়ার, বিরাট কোহলিকে আমি অপমান করবো না, বিরাট কোহলি যথেষ্ট ভালো প্লেয়ার, আমাদের ইন্ডিয়ার গৌরব উনি। উনি সচিনের অনেক রেকর্ড ভেঙেছেন এবং ভবিষ্যতে চেষ্টা করছে আরও অনেক কিছু করার, অবশ্যই ভালো। তবে মিস্টার 360। যাক, আমি আর এই নিয়ে কিছু বাড়ালাম না, আমাদের তাহলে বিতর্কিত অনুষ্ঠান হয়ে যেত, সেটা তো বিষয় নয় ব্যাপারটা। আর একটু জীবন মুখে যদি ফিরি, খুব ভালো করে একটু ভেবে বলিস কথাটা। জীবনে তুই অনেক ফেজ কাটিয়েছিস, তোর বয়স আজকের আনুমানিক 29-30, তো অনেকগুলো ফেজের মধ্যে যদি জীবনের সেরা ফেজ বা পার্টিকুলারলি কিছু সেরা সময় যদি মেনশন করতে চাস, কোনগুলোকে বলবি? একটু ভেবে বল। স্কুল লাইফ সেরা সময়, স্কুল লাইফ। তখন বুঝিনি, এখন বুঝতে পারছি। তখন যদি বুঝতাম তাহলে ওরা হয়ে থাকে, মানে তখন যদি আমি বুঝতাম তাহলে আজকের এই পজিশনে হয়তো আমি নাও থাকতে পারতাম, আরও বেটার পজিশনে থাকতে পারতাম। স্কুল লাইফের মতো জীবন আর আসবে না, এখনও মিস করি। ওই জন্য মাঝে মধ্যে স্কুলে ঢুকলে প্রত্যেকটা ঘরে ঢুকি, বেঞ্চগুলোকে ভালো করে দেখি, ভালো লাগে। কলেজ লাইফও আমি যাইনি কলেজে, তোরা গেছিস, তোরা জানিস, কিন্তু আমার মনে হয় স্কুল লাইফের থেকে বেটার লাইফ আর হয় না। কারণ স্কুলের একজন ফেভারিট টিচারও আমার ছিল, মানে কারুর কথা না শুনে আমি সেই টিচারের কথা শুনতাম, এবং স্যারও আমায় ভালোবাসতেন, অনেক কিছু পারমিশনও দিতেন। তিনি এখন পৃথিবীতে নেই, যার জন্য আমি অনেক কষ্টও পেয়েছি। আমার ইচ্ছা ছিল তার বাড়িতে গিয়ে তার শেষ মুহূর্তে তার সাথে দেখা করে আসার। আমি খবর পেয়েছিলাম তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তো কেউ আমায় সাহায্য করেনি এবং আমিও চিনতাম না যে কার সাথে কন্ট্যাক্ট করে তার বাড়িতে যাব। ওই একটা কষ্ট রয়ে গেছে। হ্যাঁ, না, আমাদের রাচুর বিদ্যানিধি হাই স্কুলে যিনি প্রধান শিক্ষক ছিলেন সুধীনাথ সরকার, উনি মারা গেছেন।
তো ওনার মতো স্যার আমি লাইফে পাইনি, এবং উনি যেভাবে পড়াতেন, ওনার সাথে শুধু ক্লাস 9-10-এই একটু কেমিস্ট্রির ক্লাস পেয়েছি ওনার থেকে। তো খুব ভালো, মানে উনি বোঝালে বই খুলতে লাগতো না আর কি, এরকম ট্যালেন্টেড লোক ছিলেন, ডবল পিএইচডি করা লোক। উনি এত সুন্দরভাবে বোঝাতেন, ভুলতে পারবে না মানুষ, মনে গেঁথে যাবে। এবং আরও অনেক কিছু স্পেশালি আছে, যেমন স্কুলে যখন ছিলাম, যখন আস্তে আস্তে বড় হচ্ছি, একটু উচ্ছৃঙ্খল দিকেও চলে যাচ্ছিলাম, মার ধর ভাঙাভাঙি, তো সেই কন্ট্রোলিংটাও উনিই করেছিলেন। এবং আমরা যারা যারা আমাদের যে ব্যাচমেট যারা যারা ছিল, আমরা অনেক কিছু অত্যাচার করেছি স্কুলের ওপর, তাদেরকে উনি ট্যাকেল করেছেন। এবং ওনাকে এমন কোনো স্টুডেন্ট নেই যে ওনাকে ভালোবাসতো না। হয়তো একটু মিমস করতো, উল্টো পাল্টা একে একে নিয়ে র্যাগিংয়ের মতো একটা মিমস বার করতো, স্লোগান দিত, বাট স্টিল ওনাকে ভালোবাসতো সবাই। আমার এখনও মনে আছে ক্লাস 11-এর অ্যাবসেন্ট নিয়ে ফাইন করা হচ্ছিল স্টুডেন্টদের। তো আমি গিয়ে এরম স্যারের টেবিল চাপড়ে বলেছিলাম, আপনি তো জানেন আমার বাড়ি উল্টো দিকে, তো আপনি রোজ আমায় দেখেন স্কুলে, তাহলে আমার অ্যাবসেন্টটা এত কম কেন? তখন উনি বলেছিল, সবই জানি, সবই বুঝি, আমার কিছু করার নেই। উনি যেই সংক্ষেপে একটা কথা বলেছিল না, এটাই আমার মনে গেঁথে গেছিল, যে ওনার হাতের বাইরে ছিল, মানে স্কুল কমিটি কী জন্য টাকা নিচ্ছে না নিচ্ছে সেটা ওনার হাতের বাইরে ছিল। সেই কারণেই উনি নিজের কাছ থেকে 100 টাকার একটা নোট আমাকে বার করে দিয়ে বলছে, যাও ঘরে গিয়ে ওইখানে অফিস রুমে যাও, গিয়ে টাকাটা জমা দিয়ে রসিদটা নিয়ে চলে যাও, তোমার ফাইনটা আমিই দিয়ে দিলাম। তো সেদিনকে আমি তার উপর আর কোনো কথা বলতে পারিনি। এবং ওই মানে ওই দেখাটাই মনে হয় তার সাথে আমার আস্তে আস্তে কমে আসছিল, ওই শেষ জায়গার দিকেই পৌঁছচ্ছিল। ওই একটা মনের খুব খারাপ সময় স্কুল লাইফের। বা তোর জীবনের সেরা ফেজ বলতে গেলে স্কুল লাইফ। স্কুল লাইফের মতো কোনো সেরা ফেজ আর নেই। আমি তুই সুধীনাথ বাবুর কথা বললি বলে মানে ঘটনাটা না বললেই নয়, কারণ হয়তো আমার আর জানি না আবার কখনোই বলার সুযোগ পাবো কি না। আমি তো মাত্র 2 বছর ছিলাম বাংলা স্কুলে। তো যখন 12-এর ফাইনালের কথা বলছি, 11-12-এ আমি আর আমার এক বন্ধু, আমি এই মুহূর্তে নাম নিচ্ছি না, তো আমরা দুজনেই র্যাঙ্ক করেছিলাম। এবং লাস্ট দেখা স্যারের সাথে, স্যার খুব ভালোবাসতেন এবং খুবই ভালোভাবে চিনতেন। তো রেজাল্টটা নিয়েছি, সার্টিফিকেটটা নিয়েছি, শেষ দেখা করে বেরিয়ে আসবো, সুনীলবাবুর ঘরে ঢুকেছি। তো আমি দেখলাম ওনার, আমরা একটু হ্যাংলা ছিলাম, লোভ দিইনি স্টিল। তো আমরা দেখলাম যে ওনার একটা প্লেটে 4খানা বড় বড় রসগোল্লা রাখা। তো এবং আমরা যেতে না যেতেই যখন নমস্কার করছি, এবং স্যার নিজের হাতে সেই মিষ্টিগুলো আমাদের খাওয়ালেন। এবং মানে একদমই নয় যে মানে আমি তো অন্তত লোভ দিইনি, আমার স্থির বিশ্বাস আমার যে বন্ধু ছিল, মানে স্যাররা বুঝতে পারে এই জিনিসগুলো। বাট মানে আমাদের দীর্ঘদিন মানে দীর্ঘবার বারণ করার পরেও তো ওই যে জিনিসটা মানে আমার মনে থাকবে, এটা স্মৃতি। হ্যাঁ। কারণ আমি তো মানে ধর সোনারপুর শিশু বিদ্যাপীঠ, তারপর সোনারপুর বিদ্যাপীঠ, তারপর বাংলা স্কুল, NIIT, জর্জ টেলিগ্রাফের ট্রেনিং ইনস্টিটিউট, জর্জ টেলিগ্রাফ স্কুল অফ কম্পিটিটিভ এক্সাম, এছাড়াও বিভিন্ন টিচারের সান্নিধ্য পেয়েছি, বহু টিচারের কাছে পড়েছি। মাথা মোটা স্টুডেন্ট ছিলাম, বুঝতে পারতাম না বলে মাল্টিপল টিচারের জন্য মানে বাবাকে খরচা করতে হয়েছে। বাট এই মানুষটার কথা আমার মনে আছে, আমি এরকম মন প্রাণের মানুষ কম পেয়েছি। তো সেই জন্য এই কথাটা আরও বললাম, তো তুই বললি বলে আরও মনে পড়লো। ধর বাঙ্কা যদি এরকম কিছু ব্যাপার আসে, আমি বাঙ্কা বলছি বারবার, এটার জন্য তুই কিছু মনে করিস না, করলে নিকুচি করেছে। তো 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 এবার জীবনে যদি এরকম কোনো সুযোগ আসে, এখন অবধি তোর জীবনে যে ধর স্মৃতি সেই সবটা থাকবে, বাট কোনো একটা সার্টেন টাইম থেকে আবার শুরু করতে পারবি। কোন সাল বা কোথায় ফিরে গিয়ে আবার লাইফটাকে শুরু করতে চাইবি যদি এরকম সুযোগ আসে? 2009। কেন?
সালে আমি তখন 9-এ উঠি। 1 নম্বর কথা, আমি স্কুল লাইফে আবার ক্লাস 9 থেকে শুরু করতে চাই। আর 2 নম্বর কথা, 2010 সালে আমার মাধ্যমিক পরীক্ষার আগে আমার দিদা মারা যায়। তো আমার যদি এই এখনকার স্মৃতিটা তখন অবধি থাকে, তাহলে আলটিমেট আমি তাকে মরতে দেব না। কারণ দোলের দিন সকালবেলা ওনার সেরিবেল অ্যাটাক হয়, এমআর বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়, দুপুর 12টার সময় খবর আসে সে মারা গেছে। তো দিদা একটা আমার আলাদা ইমোশান। ওইটা আমার ছোটোবেলা থেকে, মাকে তো কাছে পাইনি, কারণ মা সংসারের জন্য বাইরে বেরিয়ে যেতেন কাজে, অনেক কষ্ট করেছেন। তো আমাকে মানে স্কুল লাইফে ক্লাস 1 থেকে আপ টু ক্লাস 7-8 অবধি ট্যাকেল আমার দিদাই করেছে। খাওয়ানো দাওয়ানো, স্কুলে টিফিন দিয়ে আসা। আমাদের স্কুলে দুজন টিচার ছিলেন, স্বপনবাবু স্যার, শঙ্করবাবু স্যার, তারা পর্যন্ত জানতেন যে আমার দিদা টিফিনের সময় জানলা দিয়ে গিয়ে আমাকে দুধ বিস্কুট খাওয়াতেন। এবং ঘন্টা পড়ে গেলেও যদি ক্লাস শুরু হয়ে যেত, আমার দিদা যদি যেত, ক্লাস চলতো, আমি জানলার কাছে দাঁড়িয়ে দুধ বিস্কুট খেতাম, আমার দিদা আমাকে খাইয়ে যেত। তো এটা একটা আলাদা ইমোশন। মানে তার এই হঠাৎ চলে যাওয়াটা, হয়তো তখন ছেলে মানুষই ছিলাম, অতটা বুঝতে পারিনি, বাট সেই ফিলটা এখন করি। যদি সেই সুযোগটা পেতাম তো আলটিমেট তাকে যেতে দিতাম না। আর যদি বলা হয় যে ফুচকাবাজ নিয়ে কিছু বলতে, কি বলবি, মন থেকে বলবি? ফুচকাবাজ হচ্ছে একটা আমাদের স্পেশাল জায়গা, যেখানে আমরা একসাথে বসে সুখ দুঃখের কথা, আড্ডা, গল্প, একে অপরের সাথে দেখা করা, সব এই জায়গাটাতেই এসে হয়। মানে রাত্রির 9টা বাজলে সকলের মনে একটা আশা থাকে যে আমরা ফুচকাবাজ এমন একটা জায়গা, সেখানে গেলে আমরা সকলের সাথে দেখা করতে পারবো। তো সেই কারণে বলছি, প্রতিটা এলাকায় একটা করে ফুচকাবাজ হোক, যাতে আমাদের মতো কিছু বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আলটিমেট এই সময়টাতে গিয়ে ওইখানে মিট হতে পারে, মানে অ্যাটলিস্ট কোথাও কোনো একটা জায়গার মাধ্যমে বন্ধুত্বরা যাতে সারা জীবন টিকে যায়। টিকে থাকে। খাওয়া নিয়ে বলবি না কিছু? খাওয়া তো অবশ্যই, খাওয়া নিয়ে কেন বলবো না, খাওয়া এখানে ইউনিক। হ্যাঁ, এখানকার খাবার নিয়েই বলবো। তা আমি এখানে বসে কি আমি ডোমিনোজের কথা আলোচনা করব? তো তো আমি এখানে বলবো যে এই দোকানের স্পেশালি যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে চিজি অমলেট, চিজ চিকেন অমলেট। সেটা হয়তো আমি কলকাতার বুকে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমি হুট করে আমি এই জিনিসটা দেখিনি। হয়তো যারা বাইরে গেছে, বোম্বে গেছে, দিল্লি গেছে, তারা অনেক কিছু দেখেছে, বা এখন ফেসবুকে নানান রকম অমলেট আসছে, সেগুলো লোকে দেখছে। কিন্তু চিজ চিকেন অমলেট এই জিনিসটা একমাত্র ফুচকাবাজেই আমি সবার ফার্স্ট পেয়েছি। এবং যেহেতু ডিম আমার ভালো লাগে, সেহেতু আমি টেস্টও করেছি, ভালো লেগেছে, খুবই সুন্দর। তার মধ্যে 17 রকমের ফুচকা, তার মধ্যে নিজের, এখন 24 রকমের হয়ে গেছে, তার মধ্যে নিজের থেকে ফুচকার একটা রেসিপি তৈরি করা। যে মানুষটা এই প্রফেশনেরই নয়, সেই মানুষটা এই প্রফেশনে এসে নিজের বুদ্ধিতে এতগুলো আইটেম বার করা অনেক বড় ব্যাপার। যেমন আমি তোর দিক দিয়ে বললাম, কারণ তুই তো এই প্রফেশনের মধ্যে নোস, তুই সারা জীবন স্কুল লাইফে, কলেজ লাইফে কমার্স নিয়ে পড়াশোনা, তারপরে প্রেসে চাকরি করা, সেইখান থেকে ফুচকাতে এসে এতগুলো ভ্যারাইটি বার করা। এবং শুধু ফুচকা না, পোলাও চিকেন শুরু করে, পোলাও চিকেন রয়েছে, তারপরে আমাদের কদিন বাদে আরও কিছু অ্যাড হবে, নুডলস রয়েছে, এগ নুডলস, ভেজ নুডলস, স্যান্ডউইচ, লস্যি, আইসক্রিম। এগুলো আমি চাই ভবিষ্যতে আরও মেনু হোক, তার সাথে গেলে আরও ইমপ্রুভ হোক। অবশ্যই তোর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাগ অভিমান তো একটু হতেই পারে, কারণ বলেছি না, বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে, হতেই পারে। একটা জিনিস শুধু বললাম, ওই ক্রেডিটটা আমার একার না, মেন ক্রেডিট এই হ্যাঁ, ক্যামেরার অবশ্যই। পেছনে জিতার, আর এখানে ভাইয়ের ক্রেডিটও আছে এই মেনুগুলোর পেছনে। তো আমি সেই জন্য ওটা দুজনের মধ্যেই শেয়ার করলাম আর কি। আর আজকের আমাদের লাস্ট প্রশ্ন, বাঙ্কা, 29 থেকে 30টা বসন্ত দেখেছিস জীবনে, তো আমি তোকে যতদূর চিনি, যতদূর জানি, বহু মানুষের সান্নিধ্যে তুই এসছিস,
এবং প্রচুর মানুষ চেনে তোকে, কারণ তুই মিশতে পারিস সেভাবে। আমি তোকে মানে যে কারণে আমি তোকে ভালোবাসি সেটা হচ্ছে যে তোর মতো মন প্রাণের ছেলে আমি আমার জীবনে খুব কম দেখেছি। তুই জানিস আমি মানে গালেও যেমন মুখের ওপর দিই, তাই ভালো মুখের ওপর বলতে পারি। তো তো সেই হিসাবে 29-30 বছর বয়সে এসে এতগুলো মানুষকে দেখেছিস, নানা রকম প্রফেশনের মধ্যে যুক্ত থেকেছিস, অনেক কিছু করেওছিস। তো কি শিক্ষা পেয়েছিস যেটা তুই নেক্সট প্রজন্মকে বা সমাজকে তুই বলে যেতে চাইবি, কোনো পলিটিক্যাল পার্টির নাম মেনশন না করে? শিক্ষা মানুষ অর্জন করতে গেলে তাকে সেই জিনিসটাকে নিয়ে পড়ে থাকতে হয়। তো আমি 29 বছর ধরে একটা শিক্ষা পেয়েছি, যেটা সেটা হচ্ছে ঠিক মানে কি বলবো, আমার ঠিক মাথায় আসছে কিন্তু আমি বলতে পারছি না। যেটা সময় নেই না কোনো স্যার। কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে আসছে। কনফিডেন্স ভালো, কোনো কিছুরই ওভার কনফিডেন্স ভালো নয়, কারণ অনেক কিছু দিক দিয়ে ঠকেছি। তো মানে তাদের উপর আমার ওভার কনফিডেন্স ছিল যে আমি এইটা হবে সেটা হবে অমুক তমুক, বাট আলটিমেট গিয়ে দেখলাম আমার সেটা ওভার কনফিডেন্স, ওটা মানে জিরো। তো আমিও ভবিষ্যতে সকলকে কথা বলবো, বন্ধুত্ব এমনভাবে করবে বা মানুষের সাথে এমন রিলেশানে রাখবে যে সুখে দুঃখে সব সময় সে, এবং প্রতিটা মানুষ সমাজে যাদের সাথে মিশবে, সুখে দুঃখে তোমার ভালো টাইমে মন্দ টাইমে সব সময় সে তোমার সাথে থাকবে, এরকম মানুষের সাথে থাকা উচিত। যারা স্বার্থপর হয়, যারা স্বার্থ নিয়ে চলে, তাদের সাথে চলা মানে নরকের দিকে নামা। স্বর্গ আর নরকের মধ্যে অনেক পার্থক্য আছে। বিশ্বাস এক চান্সে কাউকে করো না। আগে যে তোমার কাছে আসছে তাকে বিশ্বাসের জায়গাটা অর্জন করতে দাও, তারপরে বিশ্বাস করো। তুমি তোমার কাছে আসলো, দুদিন দুটো ভালো কথা বলো, তুমি তাকে বিশ্বাস করে নিলে, আলটিমেট দেখবে 4-5 মাস পরে সে তোমাকে আছলা বাঁশ দিয়ে চলে গেল। সেই জন্য এরকম বাঁশ প্রচুর খেয়েছি, তো ছোলা আছলা সব রকম বাঁশই খেয়েছি। তো সেই কারণে এখন ক্ষতটা শোকায়নি। ও শোকাতে বেশিক্ষণ টাইম লাগবে না। মানে এইসব বাঁশ না খেলে তুমি ভবিষ্যতে কোনো কিছু শিখতে পারবে না। মানে যেন গান ছিল, দুধ না খেলে হবে না ভালো ছেলে, তো বাঁশ ওই না খেলে, বাঁশ না খেলে কি বল? বাঁশ না খেলে হবে না ভালো ছেলে, ভালো মন। ভালো। আচ্ছা, ঠিক আছে। তো আজকের আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। খুব ভালো সময় গেল প্রলয়ের সাথে, আমাদের বাঙ্কার সাথে, এবং ফিরে আসবো আবার নেক্সট উইক অন্য কারুর সাথে। দেখা হচ্ছে। টিল দেন, বাই।